বন্যার সব হারিয়ে দিশেহারা চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার শত শত পরিবার। কক্সবাজারেও মানবেতর জীবন ঘর নির্মাণ করে দেবে সরকার, ত্রাণে অনিয়ম হলে ছাড় নয়। দুঃখ প্রকাশের পরও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ। রাজশাহীতে আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান, ফেনীতে মিছিল। দুর্যোগে পরীক্ষা দিতে না পারাদের ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা। উচ্চ মুনাফার প্রলোভনে আমানত সংগ্রহ ২,০০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর শতাধিক সমিতি, এনজিও। সঞ্চয় হারিয়ে দেশেহারা ভুক্তভোগীরা ব্যবস্থা না নেয় ক্ষোভ। এবং চট্টগ্রামে ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির পর লুটপাটের মামলায় গ্রেফতার ৮। ধর্নাছোঁয়ার বাইরে মূল হোতা, সন্ত্রাসীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার হুঁশিয়ারি পুলিশের। দেখছিলেন শিরোনাম। বাংলা সবার সঙ্গে আছে আইরিন আয়াত। সর্বস্ব হারিয়ে দিশেহারা দুর্গত মানুষ, ভাঙা ঘর বাড়ি মেরামত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই। চট্টগ্রামের বাঁশখালী ও সাতখানিয়ায় মানবেতর দিন পার করছে শত শত পরিবার। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ অনেকের। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেবে সরকার। আর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী বলেছেন, ত্রাণ নিয়ে অনিয়ম করলে ছাড় দেয়া হবে না। বন্যায় ভেসে গেছে বেঁচে থাকার সম্বল, মাথা গোঁজার ঠাঁই নেই দুর্গত হাজারো মানুষের। গত ২ দিন ধরে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরলেও এখনও লড়াই ঘুরে দাঁড়ানোর। ভিটেমাটির এমন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন দুর্গতরা। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ অনেকের। বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর লাথিয়ে থাকে, দিন হইলে এড়াই বসে থাকে, কে মুড়ি দে, দুটা খেলা দেয়, এই কে বিস্কুটের পাখি টানি দে, এভাবে মানে আর দিন হারাইতেছি। পানি নেমে গেছে, কিন্তু ফুট কাদা ওখানে দেবাল দেওয়া সব পড়ে গেছে। দোনো পাশে নদীও গেছে, এই জন্য মানে কোনো গাড়ি করে আসতে পারে নাই। এদিকে বাঁশখালীতে খাল খনন ও দুর্গত এলাকা পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পেলে ছাড় দেওয়া হবে না। আমরা অ্যাসেসমেন্ট পেয়ে গেলে তাদের গৃহ নির্মাণের জন্য মঞ্জুরি দিব এবং কাউকে কাউকে আমরা ঢেউটিন দিয়ে সহযোগিতা করব। প্লাবিত মানুষের ক্ষেত্রে কোনো রাজনীতি নাই, যারাই দুর্গত তাদেরকে ত্রাণ দিতে হবে। আর এ ধরনের কোনো অভিযোগ যদি আসে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। রাঙামাটি বান্দরবানে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ির ফারুয়া ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত। ধ্বংসস্তূপ সরিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন স্থানীয়রা। বান্দরবানে বন্যায় প্রায় ১২,৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত। শহরের বালাঘাটা এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দেবে সরকার। বন্যার কারণে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, প্রতিটি ঘরবাড়ি সরকারের উদ্যোগে আমরা ইনশাল্লাহ মেরামত করে দেব। হবিগঞ্জে কয়েকদিন ধরে প্লাবিত ৩৫টি গ্রামের মানুষ, চরম দুর্ভোগে দিন কাটছে হাজারো পানিবন্দী মানুষের। আমার বাড়ি তো আমার বুক পানি, বুঝলেন, চকির উপর আমার বুক পানি আসছিল। লেপ তো সব ফাটি বালিশ, চাল ভাত যা আছে কিচ্ছু নাই। প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার মাছ ছিল ফিশারিতে, ২টা ফিশারি একদম গেছে। শনিবার ১৮ জুলাই থেকে ৪ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ১৭-১৮ তারিখে আমরা বিশেষ করে চট্টগ্রামে একটা ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম ডিভিশন এর সাথে সাথে কোস্টাল বেল্টের কিছু এলাকা এবং আরও হচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর এইসব জায়গায় ভারী বর্ষণ সম্ভাবনা আছে, তবে এটা খুব স্বল্পমেয়াদী। এদিকে লঘুচাপের কারণে কক্সবাজার, চট্টগ্রাম সহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে বন্যায় কক্সবাজার জেলার ৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৪,২১১ হেক্টর ফসলি জমির পাশাপাশি ক্ষতির শিকার ৪৩,২১০ জন কৃষক। ৪৪টি স্থানে বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য খাতে। বানের জলে ৬১ ইউনিয়নের ৩,৯১৮টি পুকুর এবং ৪৫৩টি চিংড়ির ঘের ভেসে গেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১,০০০ কোটি টাকা। জেলা প্রশাসনের প্রাথমিক তালিকায় ক্ষতির এসব তথ্য উঠে এসেছে। বুলবুল রেজার রিপোর্ট। নতুন করে হয়নি বৃষ্টি। কক্সবাজার সদর, রামু ও মাতামুহুরী থেকে নেমে গেছে পানি। তবে নিম্নাঞ্চল হওয়ায় চকরিয়া ও পেকুয়া উপজেলা থেকে বন্যার পানি নামতে দেরি হচ্ছে। এই ২ উপজেলার অধিকাংশ মানুষ এখনও পানিবন্দী।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যার প্রভাবে জেলার 10টি উপজেলার 71টি ইউনিয়নের মধ্যে 70টি কমবেশি প্লাবিত হয়েছে। 5টি পৌরসভার মধ্যে 4টির বাসিন্দারা বন্যায় ক্ষতিগ্রস্ত। সব মিলে জেলায় অন্তত 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। বন্যা ও পাহাড় ধসে জেলায় 15 রোহিঙ্গা সহ মৃত্যু হয়েছে 31 জনের। কুড়িয়া, মাতামুহুরী, পেকুয়া, সদর এবং রামু এই 5টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। অতিবৃষ্টির কারণে আরও অন্যান্য কিছু জেলা উপজেলা হয়েছে, বিশেষ করে মহেশখালী কিছু বাড়িঘর হয়তো ভেঙে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা অনুযায়ী বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খাত। জেলার 61টি ইউনিয়নের ৩,৯18টি পুকুর ও 453টি চিংড়ির ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে 385 টন চিংড়ি ও 221 লাখ চিংড়ির পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 47 কোটি টাকা। 4,211 হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 43,210 জন। 44টি জায়গায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্রিজ কালভার্টের সংখ্যা 58টি। পানি উন্নয়ন বোর্ডের প্রায় 44টি স্থানে বাঁধ ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর সড়ক জনবিভাগে 15 কিলোমিটার রাস্তা কিছুটা ক্ষতিগ্রস্ত। পানিতে নিমজ্জিত রাস্তা, আপনার গ্রামীণ রাস্তা যেটা এলজিডির আওতায়, সেটা 300 কিলোমিটার। মৎস্য ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, পুকুর নিমজ্জিত হয়। এর পাশাপাশি বাড়িঘর যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, মাটির ঘর কিংবা নিম্নাঞ্চল এগুলো করছে। এছাড়াও প্রায় 20 কিলোমিটার রাস্তার ক্ষতি হয়েছে। জেলায় সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় 1,000 কোটি টাকা। 12 জুলাইয়ের পর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও অনেক মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত এলাকার বাসিন্দারা বিশুদ্ধ পানিসহ খাদ্য সংকটে রয়েছেন। তবে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ঢাকার আশুলিয়ার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় পানিবন্দী কয়েকশো পরিবার। সড়ক ছাপিয়ে ঘরে পানি ঢুকে পড়ায় মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা। পানি নিষ্কাশন ও ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। মোজাফর হোসেন জয়ের তথ্য এবং মনির হোসেনের ছবিতে রিপোর্ট। ভোগান্তির এমন চিত্র আশুলিয়ার রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের দক্ষিণ শ্রীপুরের তালপট্টি এলাকার। কয়েকদিনের টানা বৃষ্টিতে বুক ও গলা সমান পানিতে নাস্তানুবুদ অবস্থা হাজারো পরিবারের। এলাকাবাসী জানান, নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বৃষ্টির পানি নামতে না পেরে সড়ক উপচে ঢুকে পড়েছে বসতঘরে। অনেকেই বাধ্য হয়ে ঘরের জিনিসপত্র উঁচু স্থানে রাখার চেষ্টা করছেন। নিরাপদ আশ্রয়ের পাশাপাশি দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। একই সঙ্গে দূষিত পানির সংস্পর্শে নানা রোগে আক্রান্ত হওয়ার শঙ্কায় দিন কাটছে তাদের। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের। আজ 10 দিন ধরে পানি, মানুষের কর্ম নাই, কোনো যানবাহন চলাচল কিচ্ছু নাই। পানির কারণে খুব কষ্টে আছি, রান্না নাই, খাওয়া নাই। দারুল ইহসান মসজিদ যে মার্কেটটা হয়েছে, এই মার্কেটটা হওয়ার পরে আর কি আমাদের পানির যে লাইনটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে। স্থায়ীভাবে যদি শ্রীপুর ব্রিজের সাথে ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হইতো, তাহলে আমাদের এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার মতো রাস্তা একটাই আছে। অচিরেই জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৃষ্টির পরবর্তীতে আমরা পুরো অর্থ বছর একটা পরিকল্পনা করব এবং যেগুলো আমাদের অত্যাবশ্যক সেগুলো আমরা সেই পরিকল্পনা আগে রাখবো। সাভার ও আশুলিয়া এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থাপনার অভাবে দক্ষিণ শ্রীপুর, জামগড়া, শিমুলতলা, ধামসোনা, ইউনাইল ও গোপালবাড়ি সহ বিস্তীর্ণ এলাকার 5 লাখেরও বেশি মানুষ প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় চরম দুর্ভোগের শিকার হন। সময় সংবাদ, সাভার। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করায় যানজটে পড়েন সাধারণ মানুষ। এতে কয়েক ঘন্টা ভোগান্তি পোহাতে হয় তাদের। এদিকে পিরোজপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সান্ত্বনা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন জেলা ছাত্র দলের নেতাকর্মীরা। পরীক্ষার হল থেকে বেরিয়েই সড়কে শিক্ষার্থীদের অবস্থান। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে দিচ্ছে নানা স্লোগান। বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয় দ্বিতীয় দিনের মতো রাজধানীর বাইরেও বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। ফেনীতে মিছিল করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিলে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। পরে রাস্তা ছেড়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। সব একত্রিত হয়েছে আমাদের
ন্যায্য দাবি আদায়ের জন্য যৌক্তিক আদি। রাজশাহীতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন তারা। প্রধানমন্ত্রীর মাধ্যমে একটা কমিটি গঠন হোক এবং এর সুষ্ঠু একটি বিচার হোক। শিক্ষামন্ত্রীকে সুষ্ঠুভাবে চিন্তা ভাবনা করতে পারেন, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। আমাদের পরীক্ষা প্রশ্ন কি করেছে, এত পরিমাণে স্ট্যান্ডার্ড করেছে, ভালো, আমরা খুশি, কিন্তু এত পরিমাণে কঠিন করেছে শিক্ষকরা দেখলে ঘাবড়াইয়া যায়। এছাড়া যশোর, মৌলভীবাজার, গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। পিরোজপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ওমর ফারুক, সময় সংবাদ। ২,০০০ কোটি টাকা নিয়ে লাপাতা নওগাঁর শতাধিক সমিতি ও এনজিও। উচ্চ মুনাফার প্রলোভনে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানগুলো। এদিকে সঞ্চয় হারিয়ে দেশে হারা ভুক্তভোগীরা। অভিযোগ পাওয়ার পরও ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ তাদের। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। গ্রাহকদের কাছ থেকে প্রায় ২,০০০ কোটি টাকা আমানত সংগ্রহ করেছিল শতাধিক এনজিও ও সমবায় সমিতির প্রতিষ্ঠান। গ্রাহকদের সেসব টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানগুলো। নওগাঁয় গত এক বছরে ছোট বড় ৫০টি সমবায় সমিতি ও নিবন্ধিত ২০টি এনজিওর কেউ আত্মগোপনে, আবার প্রতারণা মামলায় অনেক পরিচালক কারাগারে রয়েছেন। অভিযোগ রয়েছে ১ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত আমানত সংগ্রহের এক পর্যায়ে এসব প্রতিষ্ঠান রাতের আধারে লাপাত্তা হয়ে যাচ্ছে। আগে থেকেই প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, বলছেন বিশিষ্টজনরা। কেন প্রশাসন আগে দেখলেন না? আগে যদি দেখতেন তাহলে পরেরগুলো হয়তো এরকম নাও হতে পারতো, ব্লক করে দিতে পারতো। কোনো অন্যায় অবিচারকে এই সরকার প্রশ্রয় দিবে না, এটা জনগণের কাছে এই সরকার ওয়াদাবদ্ধ। পালিয়ে যাওয়া প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে থানা ও কোর্টে একাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও সমবায় কর্মকর্তারা দেখাচ্ছেন নানা অজুহাত। জনগণের অভিযোগ এবং তারপরে হচ্ছে যে সমতা এনজিওর যিনি মালিক শাহিন, তাকে পুলিশ গ্রেফতার করে এখনো এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে যেসব সমিতি, তাদেরকে আমরা নজরদারির আওতায় রাখার চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে নওগাঁর ১১ উপজেলায় ৭০টি এনজিও ছাড়াও সমবায় ও সমাজ সেবা থেকে অনুমোদন দেওয়া প্রায় ৪,০০০ প্রতিষ্ঠান আমানত সংগ্রহের কাজ করছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পঞ্চগড়ে নিখোঁজের 2 দিন পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সদরের মহারাজার দিঘির পানিতে মানিক হোসেন নামে এক যুবক মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সময় নিহতের পরনে থাকা প্যান্টের পকেটে মৃত্যুর জন্য দায়ী কয়েকজনের নাম লেখা চিরকুট পাওয়া যায়। স্বজনদের দাবি, সোমবার বিকালে মালাদাম এলাকার বাসা থেকে বের হন মানিক, এরপর নিখোঁজ ছিলেন তিনি। চুয়াডাঙ্গা সদর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে স্থানীয়রা বড়বাজার মাথা ভাঙা ব্রিজের নিচে মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায়। তার পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। গড়ে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। সকালে দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে নিজ জমিতে কাজ করছিলেন কৃষক মামুন ইসলাম। বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে প্রাণ হারান কৃষক আকাব্বর খান। ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে সদর উপজেলার মোহাম্মদপুর গণেশপাড় গ্রামে বাড়ির পাশের পাট খেতে আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই একসঙ্গে পাট কাটতে যান। হঠাৎই বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে বাবা ও ছেলে মারা যান। তাদের মৃত্যুর খবরে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। বরগুনায় বলেশ্বর নদীতে বন বিভাগের ট্রলার ডুবে হয়েছে। এতে 8 জন জীবিত উদ্ধার হলেও মোহাম্মদ জাহাঙ্গীর নামে এক শ্রমিক মারা গেছেন। বিকেলে পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকায় এই ঘটনা ঘটে। বন বিভাগ জানায়, কাল 11টায় সংরক্ষিত বনে বৃক্ষরোপণের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাছের চারা নিয়ে বন বিভাগের এক কর্মচারী ও 8 জন শ্রমিক ছোট ইঞ্জিন চালিত ট্রলারে রওনা দেন। পথিমধ্যে ট্রলারটি বলেশ্বর নদীতে পৌঁছলে আকস্মিক উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে 8 জন স্থানীয় জেলেদের সহায়তার তীরে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে তলিয়ে যান শ্রমিক জাহাঙ্গীর। পরে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের 5 ঘন্টার অভিযানে তার
মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীরের বাড়ি পাথরঘাটার পদ্মা এলাকায়। ময়মনসিংহে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড দিলেন আদালত। 10 আসামিকে নেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই আদেশ দেন। মামলার এজাহারে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে 2013 সালের আগস্টে ভালুকার নারাঙ্গীতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আবু জাকারিয়া মিন্টু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় 16 জনের নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় মামলা করেন নিহতের স্ত্রী। 12 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এরপর দীর্ঘ বিচারক কার্যক্রম শেষে ফরিদ খলিফা ও মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড দেন আদালত। খুলনায় 2010 সালের জোড়া হত্যাকাণ্ডের মামলায় 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাবিন এই রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পলাতক রয়েছেন 7 আসামি। মামলার এজাহারে জানা যায়, 2010 সালের 28 ফেব্রুয়ারি পূর্ব শত্রুতার জেরে সোনাডাঙ্গার হায়দার আলী ও তরিকুল ইসলাম পিকুকে হত্যা করে প্রতিপক্ষ। হায়দারের ভাই তৈয়ব আলী ও 17 জনকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। 16 বছরের বিচারিক প্রক্রিয়া শেষে 8 জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় বাকি 9 জনকে। পিরোজপুরের রকিবুল হত্যা মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত, তবে দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এই রায় দেন। 2015 সালের 17 মে বিকালে পূর্ব শত্রুতার জেরে মঠবাড়িয়া পৌর এলাকার রাকিবুলকে কুপিয়ে হত্যা করে সোহাগ ও ইউসুফ সহ বেশ কয়েকজন। এই ঘটনায় মঠবাড়িয়া থানায় মামলা করেন নিহতের বাবা। তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দিলে কামরুল আখর ও সোহাগের অপরাধের প্রমাণ মেলে। এরপর বিচারিক প্রক্রিয়া শেষে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি সহ নানা অভিযোগে 3টি বেকারিতে 1,85,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে সদর উপজেলার কানাইপুর বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন। খাদ্যদ্রব্যের রং ব্যবহার, মোড়কে অগ্রিম তারিখ দেয়া সহ নানা অনিয়মের সত্যতা পাওয়ায় 3টি বেকারিতে 1,85,000 টাকা জরিমানার নির্দেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম মণ্ডল। পরে পুকুরে ফেলে ধ্বংস করা হয় জব্দ হওয়া পণ্য। আবারও ছাত্র আন্দোলনের খবর। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে নেমেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই মুহূর্তে নগরের 2 নম্বর গেটের এলাকায় আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাব তার কাছে। পার্থ, পদত্যাগের দাবিতে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় আসলে কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আমরা দেখছি এই মুহূর্তে 2 নম্বর গেট এলাকায় আসলে যান চলাচল শুরু হয়েছে। যারা শিক্ষার্থী ছিলেন, যারা আন্দোলন করছিলেন, এই কিছুক্ষণ আগে কিন্তু তারা সরে গেছে। তবে আমরা দেখেছি বিকালের পর থেকে শুরু করে আজকে কিন্তু যারা বিভিন্ন কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন সবাই মিলে কিন্তু একসাথে এই নগরীর যে 2 নম্বর গেট এলাকা রয়েছে, এই 2 নম্বর গেট এবং বন্যা কবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদ থেকে দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তারা। এবং চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা দেখেছি তারা এখানে এসে জমা হয়েছে এবং কিছুক্ষণ পুকুরে গোসলে নেমে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার পুমকারা গ্রামে ইমরান জোনায়েদ ও তাদের সমবয়সী আরেক শিশু বাইজিদ বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে ইমরান ও জোনায়েদ পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে বাইজিদ চিৎকার দিলে স্থানীয়রা 2 শিশুকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঝিনাইদহে প্রতিবন্ধী বৃদ্ধ দম্পতির পানের বরজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, কালীগঞ্জের দুধরাজপুর গ্রামের 6 কাঠা জমিতে পানের বরজ করে বাক প্রতিবন্ধী আলেক আলী এবং তার শারীরিক প্রতিবন্ধী স্ত্রী সোমবার রাতে দুর্বৃত্তরা তাদের পানের বরজ কেটে দেয়। এতে শেষ সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই দম্পতি। দোষীদের আইনের আওতায় আনার দাবি প্রতিবেশীদের।
গাজীপুরে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবারের রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পাজুলিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা সন্দেহভাজন 2 আরোহীকে থামার নির্দেশ দেওয়া হয়। পরে তল্লাশি চালিয়ে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 10 রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আটক করা হয় তানজিব আহমেদ সোহেল নামে এবং বাবু নামে 2 জনকে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। রাজশাহীতে তরুণী ও শিশু ধর্ষণ মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন করে আদিবাসী যুব পরিষদ। বক্তারা বলেন 2020 সালের সেপ্টেম্বরে তানোরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণী ধর্ষণের শিকার হয়। মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হলেও পরে তাকে খালাস দেয়া হয়। বক্তারা আরও বলেন গত 8 জুলাই চারঘাটে ধর্ষণের শিকার হয়ে 7 বছরের এক শিশু। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। 2টি মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিও জানান বক্তারা। পর্যায়ে বক্তব্য রাখবেন সমাজকর্মী। আর পায়নি, আপনারা তো খালাস পেয়েছেন। আমরা শুনেছি যে খুলনা সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরতরা এতে অংশ নেন। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। এরই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানান তারা। মঙ্গলবার রাতে জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন গণমাধ্যম কর্মী। ওই সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করল বিজিবি। সকালে মৌলভীবাজারের কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিজিবি। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত 450 জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। পাশাপাশি 100 জনের মধ্যে খাবার বিতরণ করা হয়। অন্যদিকে জামালপুরেও 5 শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয় বিজিবি। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্ররা। এছাড়া ফেনীর পরশুরামেও 8টি বিশেষ বুথে 3 সহস্রাধিক অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। দেখছেন বাংলার সময়। বন্ধ হয়ে যাওয়া দেশের সব পাটকল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। দুপুরে নারায়ণগঞ্জের 2500 চৌরাস্তায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র এবং বেসিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। দেশের তাঁত, জামদানি, বেনারসি ও পাট শিল্পকে আরও সমৃদ্ধ করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাটকল, আমাদের টেক্সটাইল মিল বন্ধ, গত সময়ে এগুলা বন্ধ করে দিয়ে বিক্রি করে লুটপাট করে খেয়ে চলে গেছে। আজকে আমরা সরকারে আসার পর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধ মিলগুলা চালু করার জন্য আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। সেই প্রকল্প, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমরা চেষ্টা করছি হারিয়ে যাওয়া ঐতিহ্য, আমাদের জিআই পণ্য, এই জামদানি, বেনারসি, এই সমস্ত পণ্যগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে আরও কিভাবে এগুলাকে প্রসার ঘটানো যায়, আন্তর্জাতিক বাজারে যাওয়া যায়। তৈরি পোশাকের বিশ্ববাজারে নিজেদের অবস্থান হারাচ্ছে বাংলাদেশ, এমন শঙ্কার কথা জানিয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO। সংস্থাটির তথ্য 2025 সালে বাংলাদেশের বাজার হিস্সা কমে নেমেছে 6.76%, যেখানে প্রবৃদ্ধি 1%-এর নিচে আর 10.5%-এর বেশি প্রবৃদ্ধি নিয়ে দ্রুত এগিয়ে চলা ভিয়েতনামের দখলে এসেছে বাজারে 6.53%। চীনের হারানো বাজার দখলে দাপট দেখাচ্ছে প্রতিবেশী দেশ ভারতও। বৈশ্বিক সক্ষমতায় ক্রমেই পিছিয়ে পড়ছে দেশের প্রধান রপ্তানি খাত ও বিশ্ববাজারে দ্বিতীয় শীর্ষ যোগানদাতা বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সর্বশেষ প্রতিবেদনের তথ্য, 1 বছরের 4% প্রবৃদ্ধি নিয়ে 2025 সালে তৈরি পোশাকের বৈশ্বিক বাজারের আকার দাঁড়িয়েছে $574 বিলিয়ন 46 কোটি ডলারে। তবে ক্রমবর্ধমান এই বাজার ধরার প্রতিযোগিতায় বেশ পিছিয়ে বাংলাদেশ। ওই বছর $3,882 কোটি ডলারের পোশাক রপ্তানি করে তালিকায় দ্বিতীয় অবস্থান ধরে রাখলেও বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.89%। 1 বছর বাজার হিস্সা 7% থেকে নেমেছে 6.76%।
বাজার দখলে বাংলাদেশ সুবিধা করতে না পারলেও বড় প্রবৃদ্ধি নিশ্চিত করেছে পোশাক রপ্তানিকারক তৃতীয় শীর্ষ দেশ ভিয়েতনাম। 2025 সালে ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে 10.53%। রপ্তানি করেছে $3,751 কোটি পোশাক, যা বাংলাদেশের চেয়ে মাত্র $131 কোটি কম। বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলে বাজারের 6.53% দখলেও নিয়েছে দেশটি। তৈরি পোশাকের বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া প্রতিবেশী দেশ ভারতও। গেল বছর $1,726 কোটি পোশাক রপ্তানি করা দেশটির প্রবৃদ্ধি হয়েছে 5.47%। দখলে এসেছে বিশ্ববাজারের 3%। এই সময়ে $15,711 কোটি পোশাক রপ্তানি করে প্রথম অবস্থান ধরে রেখেছে চীন। বাজারের 57.35% দেশটি দখলে রাখলেও বছর ব্যবধানে প্রায় 5% কমেছে প্রবৃদ্ধি। বড় ব্যবধানে কমেছে বাজার হিস্সাও। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দ্রুত সিদ্ধান্ত গ্রহণে আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দায় বাজার হারাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। প্রতিযোগী দেশ ভারত ও চীন নানা সুবিধা বাড়িয়ে সেই বাজার দখলে নিচ্ছে বলে দাবি উদ্যোক্তাদের। শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সদ্য বিদায়ী অর্থ বছরে যেমন রপ্তানি আয়ের ক্ষেত্রে দেশের তৈরি পোশাক খাত আগের অর্থ বছরের তুলনায় অন্তত $1 বিলিয়ন পিছিয়ে ছিল, তেমনি কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি প্রচলিত বাজার হিসেবে 4 দশক ধরে পরিচিত ইউরোপ আমেরিকার বাজারে। লিভিং কস্ট অনেক হাই হয়ে গেছে, যার দরুন আপনার এই ক্রয় ক্ষমতা মানুষের হ্রাস পাওয়ার কারণে সেলস ডাউন হয়েছে। এদিকে যুক্তরাজ্যের বাজারে মাত্র 0.91% প্রবৃদ্ধিতে 4.38 বিলিয়ন, কানাডায় 3.20% প্রবৃদ্ধিতে $1.34 বিলিয়ন রপ্তানি আয় এসেছে। তার বিপরীতে অপ্রচলিত বাজার হিসেবে পরিচিত জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, মধ্যপ্রাচ্য কিংবা ভারতের বাজারে 4.25% পিছিয়ে রপ্তানি আয় এসেছে $6.16 বিলিয়ন। অর্থনৈতিক মন্দার যে প্রভাবটা পৃথিবীব্যাপী পড়েছে সেটা প্রচলিত অপ্রচলিত দুটো মার্কেটে আমাদেরকে হিট করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ না হতেই শুরু হয়ে যায় মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। এতে যেমন বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে, তেমনি বেড়েছে বায়ারদের কাছে তৈরি পোশাক পৌঁছানোর পরিবহন ব্যয়। আর তাতেই ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলোর কাছে মার খেয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের কম্পিটিটর ভিয়েতনাম, পাশাপাশি দেশ ইন্ডিয়া, চায়না তো আছেই, তো তারা বিভিন্ন নতুন নতুন পলিসি নিয়ে বায়ারদের দ্বারস্থ হচ্ছে। একদিকে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে বিদেশি বায়ারদের অর্ডার কমছে, অন্যদিকে সেই অর্ডার ফিরিয়ে আনার পরিবর্তে আমলাতান্ত্রিক টানামুখী জটিলতায় পিছিয়ে পড়ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। ইন্ডিয়াতে যে আপনার ট্যারিফটা ছিল, ট্যারিফটা কিন্তু তুলে দিয়েছে সরকার, আমাদের সমপরিমাণে নিয়ে এসেছে। তদরূপ চায়না তো ট্যারিফের মধ্যে যেটা আগের বৃদ্ধি ছিল সেটাও কমিয়ে এনেছে, যার দরুন ওরা কিন্তু বিজনেসের ক্ষেত্রে আমাদের থেকে লজিস্টিক সাপোর্ট কান্ট্রি ওয়াইজ ওরা অনেক বেশি পেয়ে থাকে। 2025-26 অর্থ বছরে $38.7 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীতে বেড়েছে সব ধরনের মাছের দাম। সকালে নগরীর নওদাপাড়া পাইকারি মাছের বাজার আড়তদার ও ব্যবসায়ীদের হাঁক ডাকে জমজমাট হয়ে ওঠে। তবে সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় সব ধরনের মাছের দাম প্রতি কেজিতে বেড়েছে 30 থেকে 50 টাকা। পাইকারিতে 1 কেজি ওজনের রুই 320 থেকে 350 টাকা এবং বড় রুই 400 থেকে 450 টাকা কেজিতে বিক্রি হয়। এছাড়া কাতলা, মৃগেল, তেলাপিয়া, শিং সহ বাড়তি সব ধরনের মাছের দাম, যা পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে কেজিতে আরও 20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে পুকুর মালিকরা মাছ কম ধরায় বাজারে সরবরাহ কমেছে। ভয়াবহ আগুনে পড়ল নারায়ণগঞ্জের আদমজি ইপিজেড এর রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার গুদাম। 2.5 ঘন্টার চেষ্টায় সকালে 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। ভোর 4টার দিকে অনন্ত অ্যাপারেলস নামে পোশাক কারখানার কাপড়ের গুদামে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। ততক্ষণে বিপুল পরিমাণ কাপড় ও আসবাবপত্র পুড়ে যায়।
আমার আঙিনা আমি পরিষ্কার রাখি, ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়া সহ রোগবালাই থেকে দূরে থাকি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে শুরু হলো মাসব্যাপী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। সকালে শহরের উকিলপাড়া এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক। জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। বৃক্ষরোপণে দেশ সাজায় সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন জেলায় শুরু হলো 15 দিন ব্যাপী বৃক্ষমেলা। সকালে পাবনা ও পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় বিভিন্ন ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা পাওয়া যাচ্ছে। বাংলা সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। বন্যায় সব হারিয়ে দিশেহারা চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার শত শত পরিবার। কক্সবাজারেও মানবেতর জীবন, ঘর নির্মাণ করে দেবে সরকার, ত্রাণে অনিয়ম হলে ছাড় নয়। দুঃখ প্রকাশের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ। রাজশাহীতে আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান। ফেনীতে মিছিল, দুর্যোগে পরীক্ষা দিতে না পারাদের ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা। এবং উচ্চ মুনাফার প্রলোভনে আমানত সংগ্রহ, 2000 কোটি টাকা নিয়ে লাপাত্তা নওগাঁর শতাধিক সমিতি, এনজিও। সঞ্চয় হারিয়ে দেশেহারা ভুক্তভোগীরা ব্যবস্থা না নেয় ক্ষোভ। এই ছিল বাংলার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। আর এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিনাতারা জশোয়া। আইরিন, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।